হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং ছাত্ররা তোমরা পড়াশোনাও করছো। তো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা একটা অত্যন্ত ছোট ভিডিও এবং যেটা একটা একটু অ্যাডভান্স আলোচনা যেখানে আমরা করব, সেটা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কিত একটা আলোচনা। তো আমরা নবম শ্রেণীতে এর আগের ক্লাসগুলোতে যে নিউক্লিয়াসের অস্তিত্ব কিংবা নিউট্রনের আবিষ্কার নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করেছিলাম। তো বিজ্ঞানী স্যাডউইক, যিনি রাদারফোর্ডেরই ছাত্র, তিনি এটার আবিষ্কার করেছিলেন 1932 সালে। তো সেই যে এক্সপেরিমেন্টটা তিনি করেছিলেন, তো সেখানে কিন্তু সরাসরি তিনি যে নিউট্রনকে ডিটেক্ট করতে পারার যন্ত্র তিনি ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছিলেন প্রোটন ডিটেক্ট করার যন্ত্র। সেই বেরিলিয়াম যে বেরিলিয়াম 49 তার উপর আলফা কণাকে যখনই তিনি ফেলেছিলেন, সেখান থেকে তিনি পেয়েছিলেন যে একটা কার্বন পরমাণু নিউক্লিয়াসে রূপান্তরিত হওয়া সঙ্গে সঙ্গে একটা নিউট্রন কণা তিনি পেয়েছিলেন। কিন্তু এই নিউট্রন কণাটাকে তিনি সরাসরি ডিটেক্ট না করে তার যদি আমরা পরীক্ষার যে প্রসেসটা আমরা দেখি, যেখান থেকে তিনি আলফা কণার উৎস নিলেন, যেখান থেকে তিনি বেরিলিয়ামের পাক ব্যবহার করলেন, এটা মনে করো বেরিলিয়ামের পাক, এর উপরে পড়ার ফলে এটা কি হলো, কার্বনে রূপান্তরিত হচ্ছে এবং এখান থেকে পাওয়া যাচ্ছে কিন্তু নিউট্রন কণা। এই নিউট্রন কণাগুলো কিন্তু ডিটেক্ট তিনি সরাসরি না করে এখানে তিনি প্যারাফিন মোমের একটা স্তরের উপর দিয়ে ওদেরকে পাঠিয়ে ওখানে কিন্তু তিনি পেয়েছিলেন প্রোটন। এই প্রোটন গুলোকে তিনি ডিটেক্টরে ডিটেক্ট করেছিলেন। তো এখন কারণ প্যারাফিন মোমের মধ্যে থাকে হাইড্রোজেন, যেটা কিনা ওই প্যারাফিন মোমে যে হাইড্রোজেনের উপর এই যখন নিউট্রন কণাটা পড়ে, সেখানে এই প্যারাফিন মোমের মধ্যে থাকা হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন যে নিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে যায়, যেটাই কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি যে একটা প্রোটন কণা। তো সেটাকেই তিনি ডিটেক্ট করেছিলেন। এটাই ছিল কিন্তু তার প্রকৃত যে এক্সপেরিমেন্টটা, যেখানে তিনি সরাসরি নিউট্রনকে তিনি ডিটেক্ট করার পরিবর্তে প্যারাফিন মোম ব্যবহার করেছিলেন। প্যারাফিন মোম, যাতে হাইড্রোজেনের যে পরমাণু রয়েছে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে, তার উপর পড়ার ফলে সেখান থেকে আমরা পেয়েছিলাম প্রোটন। প্রোটন আর হাইড্রোজেনের মধ্যে সম্পর্ক রয়েছে, তোমরা জানো একটা হাইড্রোজেন পরমাণু তোমরা নিউক্লিয়াসে জানো একটা প্রোটন থাকে আর নিউট্রন কোনো থাকে না, একটা মাত্র ইলেকট্রন বাইরের কক্ষে থাকে। তো এটা একটা ব্যতিক্রমী পরমাণু তোমরা জানো, যার নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। তো এইটা থেকে একটা যদি ইলেকট্রনকে আমরা অপসারিত করে দিই, ওইটাই প্রকৃতপক্ষে হয়ে যাচ্ছে হাইড্রোজেন আয়ন, কিংবা ওটাই কিন্তু হয়ে যাচ্ছে প্রোটন, যার যে ভর হচ্ছে 1 এবং আধান হচ্ছে +1। তো এইটা তিনি ডিটেক্ট করেছিলেন। তো এইভাবে নিউট্রনের আবিষ্কার, এবং তারপরে আমরা যেটা আলোচনা করেছিলাম নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে দুটো কণার অস্তিত্ব নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল। একটা হচ্ছে প্রোটন, যার ভর কিনা আমরা অ্যাটমিক মাস ইউনিটে আমরা যেটা জানি 1.007276 ইউ, আর মাস অফ নিউট্রনের যেটা আমরা জানি 1.008665 ইউ। তো এই যে দেখতে পাচ্ছ প্রোটনের ভর, এই যে 00 পর 72 আর এখানে 00 পর 86, তুলনামূলক এটা একটু বেশি। এই যে ভরের যে পার্থক্য, এই ভরের পার্থক্য কিন্তু যে আরো একটা বিজ্ঞানীদের কাছে প্রশ্নের কারণ হয়ে দাঁড়ায়, এই যে সামান্য ভরের পার্থক্য কেন হচ্ছে, কি ব্যাপার। তো পরবর্তীকালে আমরা জানবো যে এই যে ভরের পার্থক্য গুলো থেকে যে ভর বিচ্যুতি হচ্ছে, সেই ভর বিচ্যুতি হচ্ছে কিন্তু যে নিউক্লিয়াসটাকে ধরে রাখার ক্ষেত্রে ওটা শক্তি হিসাবে কাজ সাপ্লাই করছে। নিউক্লিয়াসের যে আমরা জানি যে ভর বিচ্যুতি যদি m হয় এবং তার সঙ্গে আইনস্টাইনের সূত্রকে কাজে লাগিয়ে এই যে শক্তি পরিমাণটা কিন্তু নিউক্লিয়াসকে ধরে রেখেছে। তো এখন আমরা এর আগের ক্লাসে নিউক্লিয় বল এবং তার বৈশিষ্ট্যগুলো জেনে নিয়েছি। এখন আরো জেনেছি এই ছোট্ট যে নিউক্লিয়াস, যার ব্যাস
অত্যন্ত কম 1 ফার্মি অর্ডারের অর্থাৎ 10⁻⁻15 অর্ডারের, ওর মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, অর্থাৎ এইভাবে অল্টারনেট ওয়েতে তারা ঘোরাফেরা করছে অর্থাৎ কিভাবে আছে এই ক্ষুদ্র জায়গার মধ্যে ওরা যেভাবে আছে ওদেরকে পৃথকভাবে কিন্তু আলাদা করতে আমরা পারি না, ওদেরকে একসঙ্গে আমরা নাম দিয়ে থাকি কিন্তু নিউক্লিয়ন। তাই তো এটা আমরা জেনেছি এই নিউক্লিয়ন গুলোকে। তো এই নিউক্লিয়ন কে আমরা সংখ্যা নির্ণয় করতে, অর্থাৎ নিউক্লিয়ন মানে হচ্ছে হয় প্রোটন সংখ্যা কিংবা নিউট্রনকে বোঝায় হচ্ছে নিউক্লিয়ন। তো এই একটা নিউক্লিয়াসকে এখন আমরা প্রকাশ করব। নিউক্লিয়াসকে আমরা সাধারণত যদি নিউক্লিয়াসকে প্রকাশ করতে যাচ্ছি, কি করে নিউক্লিয়াসকে সাংকেতিক আকারে প্রকাশ করা হয়, তো আমরা নিউক্লিয়াসকে প্রকাশ করি নিউক্লাইড। অর্থাৎ কি একটা নিউক্লিয়াসের মধ্যে নির্দিষ্ট সংখ্যক প্রোটন নিউট্রনকে প্রকাশ করার জন্য জেনারেলি একটা আমরা সিম্বল ইউজ করে থাকি। সেই প্রকাশটা কি হয়, ধরো কোনো একটা নিউক্লিয়াস যার হচ্ছে যেখানে ভর সংখ্যা এবং হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে আমরা তাকে প্রকাশ করি। ভর সংখ্যাটা জেনারেলি তার ডান দিকে সুপারস্ক্রিপ্ট হিসাবে লেখা থাকে, আর পারমাণবিক ক্রমাঙ্কটা তার নিচের দিকে লেখা থাকে সাবস্ক্রিপ্ট হিসাবে। তো এইভাবে যদি আমি ভর সংখ্যা মানে কি নিউট্রন সংখ্যা, কোন পরমাণুর নিউক্লিয়াসে থাকা নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল, অর্থাৎ ভর সংখ্যা সমান নিউট্রন আর প্রোটন সংখ্যার যোগফল। তো এখন কোন পরমাণুর যদি প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক যাকে বলা হচ্ছে সেটা যদি আমরা জেনে নিই, তাহলে জাস্ট আমরা নিউট্রন সংখ্যা আমরা পেতে পারি কি করে, ভর সংখ্যা থেকে যে জেড যদি আমরা বিয়োগ করি। তো এইভাবে প্রকাশিত এই জিনিসটাকে বলা হচ্ছে নিউক্লাইড। এই বিষয়টা আমরা আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি। তো আজকে আমরা যেটা জানবো, এই যে নিউক্লিয়াসের মধ্যে এই ক্ষুদ্র অংশের মধ্যে যে প্রোটন নিউট্রন গুলো রয়েছে কিভাবে, এইটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা তার আবার মডেল দেওয়া শুরু করলেন। যেমন ভাবে আমরা পরমাণুর মডেল পড়েছি, নিউক্লিয়াস সম্পর্কিত, নিউক্লিয়াসের মধ্যে গঠন সম্পর্কিত যে মডেল বিভিন্ন বিজ্ঞানীরা দেবেন, যে সমস্ত তথ্যগুলো পাওয়া যাচ্ছিল সেই তথ্যগুলোকে যে থিওরির দ্বারা সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে, বোঝানো সম্ভব হবে, সেই মডেলটাই বেশি কার্যকরী হবে। তো প্রথমের দিকে আমরা জানবো যে লিকুইড ড্রপ মডেল নামে একটা মডেল যে প্রকাশিত হয়, সেই মডেল অনুযায়ী পরমাণুর নিউক্লিয়াসটাকে একটা যে তরলের ড্রপের সঙ্গে তুলনা করা হয়, যেমন তার সারফেস টেনশন রয়েছে, সারফেস এরিয়া রয়েছে, বা সারফেস এরিয়া অর্থাৎ তার উপরিতলের ক্ষেত্রফল, তার মধ্যে থাকা যে নিউক্লিয়নগুলোর সংখ্যা ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু আমরা লিকুইডের সঙ্গে তুলনা করে অনেক কিছু এই মডেল সম্পর্কে তোমরা যে অ্যাডভান্স তোমরা উঁচু ক্লাসে জানবে যখন তোমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়বে। তো সেখানে তখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা আলোচনা করব তখন ডিটেলস আলোচনা করা সম্ভব হবে। এখানে আমরা শুধু জাস্ট উল্লেখ করে যাচ্ছি যে তোমরা এই ক্লাসে বা এখানেও যে একটা পড়ার উৎস পেয়ে যাচ্ছ, তোমরা খোঁজ করবে, বিভিন্ন জায়গা থেকে তার জানার আগ্রহ বাড়াবে। তো আমরা শুধু উল্লেখ করে যাচ্ছি লিকুইড ড্রপ মডেলটা কি জিনিস, কে আবিষ্কার করেছিলেন, তার তত্ত্বগুলো কি কি। পরবর্তীকালে সেই লিকুইড ড্রপ মডেল কিন্তু আরো অনেক কিছু ব্যাখ্যা করতে পারবে না। সেইখানেও আমরা জানবো যে নিউক্লিয়াসের মধ্যে আবার ম্যাজিক নিউক্লিয়াস নামক একটা নিউক্লিয়াসের বিষয়ে আমরা জানবো। কিছু কিছু মৌলের নিউক্লিয়াস আছে অত্যন্ত যে স্টেবল, সেই স্টেবলতার কারণ কি, অত্যন্ত স্থায়ী, সে কোনো মতে যে ভাঙে না বা তাকে ভাঙা সম্ভব নয়, কেন অতটা স্থায়ী হচ্ছে। তো সেই বিষয়গুলো কিছু কিছু ম্যাজিক নিউক্লিয়াসের আবিষ্কারের পর কিন্তু সেই যে তত্ত্ব, নতুন করে একটা তত্ত্ব আসা শুরু করবে। এই সমস্ত তত্ত্বগুলো কিন্তু আমরা জানি যে বিজ্ঞানী যে বোর কিংবা তার যে ছাত্ররা, এরা কিন্তু এই সমস্ত কিংবা তার ছেলে পরবর্তীকালে এই সমস্ত নিউক্লিয়ার ফিজিক্সের দিকে কিন্তু কিংবা রাদারফোর্ডের ছেলে এরা, তাদের যে ছাত্ররা, এরা এই দিকে কিন্তু আবার নিউক্লিয়াসের দিকে তারা এগিয়ে নিউক্লিয়াসের বিষয় সম্পর্কে আরো গবেষণা করে। তো সেই মিরর নিউক্লিয়াস, ম্যাজিক নিউক্লিয়াস, মিরর নিউক্লিয়াসটা কি, কিছু কিছু মৌলের নিউক্লিয়াসটা অর্থাৎ আয়নায় যেমন একটা প্রোটন একটা নিউট্রন, অর্থাৎ কোন একটা মৌল যার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অন্য একটা মৌলের তার
নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সঙ্গে সমান হচ্ছে। তো দুটো মৌল মনে করো, এটার প্রোটন সংখ্যা এবং এর নিউট্রন সংখ্যা, এবং তার যে নিউক্লিয়াসের কথা বলছি, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা, অন্য একটা মৌল তার নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার সঙ্গে এইভাবে সমান হলে এই দুটোকে পরস্পরের মিরর নিউক্লিয়াস বলা হচ্ছে। তো এইরকম কিছু কিছু নতুন নতুন তথ্য যখন তোমরা পরবর্তীকালে জানবে, যারা ফিজিক্স নিয়ে পড়বে কিংবা মানে যে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়বে, সেখানে ধীরে ধীরে তোমরা আরো ডিটেলস এবং আরো থিওরি গুলো পড়বে। তো এইরকম কিছু অতিরিক্ত যে বিষয়গুলোকে আমরা এক ছোট্ট ক্লাসে তোমাদের আলোচনার জন্য রাখলাম, যে তোমরা নিজেরা পড়ার স্কোপ পাবে। তো এইভাবে আজকের এই ক্লাসটাকে আমরা এইখানেই শেষ করছি।